আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমে লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর ২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা। সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপন জারি। ২৪ মে খুলছে দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়। ১৭ মে খুলবে আবাসিক হল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত ঘোষণা। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত ৩৫৬ জন। সিলেটে উদ্বোধন হলো মাছের খাবারের ভাসমান মেশিন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণে উৎপাদন বাড়ানোর তাগিদ। সিলেটে ১৭ জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন মাত্র ৩ জন, কেউ মারা না যাওয়ায় স্বস্তি। বিভিন্ন দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশ। স্পেন, লেবানন, বাহরাইনের যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর ২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম এমপি যিনি বিদেশে গ্রেপ্তার ও ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার পর পদ হারালেন। গেল ২৮ জানুয়ারি পাপুলকে কুয়েতের আদালতে ৪ বছরের সশ্রম কারাদণ্ডের সাথে ৫৩,৬২,৬২,০০০ টাকা জরিমানা করা হয়। কুয়েতের ফৌজদারি আদালতে এই রায় দেন। অর্থ ও মানব পাচারের অভিযোগে পাপুলকে কুয়েতের পুলিশ সেখানে তার বাসা থেকে গত বছরের ৬ জুন গ্রেপ্তার করে। তিনি ২০১৮ সালে ৩০ ডিসেম্বর নির্বাচনে লক্ষ্মীপুর ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি হন। এমপি হওয়ার পর স্বতন্ত্র সংসদ সদস্যের কোটায় তার স্ত্রীকে তিনি এমপি করে আনেন। বাংলাদেশেও কাজী শহীদ ইসলাম পাপুল এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গেল জানুয়ারিতে ওই সাজার পর বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি দল আওয়ামী লীগের একজন হুইপে জানিয়েছেন, এই সাজা হওয়ার বিষয়ে সংসদ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তথ্য পেলে তার এমপির পদ খারিজের উদ্যোগ নেবেন। তবে বিষয়টাতে সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন হতে পারে বলেও তিনি মনে করেন। তিনি উল্লেখ করেছিলেন, আইনগত বিতর্ক হলে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ১৭ মে থেকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ও ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। এরই মধ্যে যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে প্রবেশ করেছে তাদেরকে হল ত্যাগ করতে হবে। তিনি বিসিএস পরীক্ষা ও আবেদনের তারিখ বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সামঞ্জস্য রেখে পিছিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান। গেল বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব রুখতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। করোনার প্রাদুর্ভাব কমে আসায় চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি আসতে থাকে। এ নিয়ে আন্দোলনে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক শিক্ষার্থী প্রায় ১,৩০,০০০। আমরা চেষ্টা করব আবাসিক শিক্ষার্থীদের ১৭ মে হল খোলার আগে টিকা দেওয়ার। একই সময়ের মধ্যে সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বিশ্ববিদ্যালয় খোলার সকল প্রস্তুতি গ্রহণ করবে। একই সঙ্গে হলগুলো ১ বছরের বেশি সময় বন্ধ থাকায় অনেক জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব সংস্কার করবেন এই সময়ের মধ্যে। দীপুমণি বলেন, বিসিএস পরীক্ষার জন্য অস্থির হয়ে বিশ্ববিদ্যালয় খুলতে হবে, ক্লাস করতে হবে, আর কোনো কারণ আশা করি থাকবে না। আর ইতিমধ্যে যারা হলে অবস্থান করছে তাদের অবশ্যই হল ত্যাগ করতে হবে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সব ধরনের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকারি নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় ও ১৭ মে আবাসিক হল খুলে দেওয়া হবে। অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের চলমান পরীক্ষার বিষয়ে তিনি বলেন, সরকারের নির্দেশ অমান্য করা যাবে না, তাই সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 4 জন পুরুষ ও 3 জন নারী। 7 জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,356 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় 214টি ল্যাবে 11,051টি নমুনা সংগ্রহ ও 11,003টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 39,58,776টি। এই সময়ের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 366 জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,43,717 জন। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 692 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,92,059 জন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 3.30%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.73% ও শনাক্ত বিবেচনায় মৃতের হার 1.54%। গেল বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। 22 ফেব্রুয়ারি পর্যন্ত মোট মৃত 8,356 জন। এদের মধ্যে পুরুষ 6,325 জন ও নারী 2,031 জন। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মতিউর রহমান বলেছেন, দেশের মানুষের অব্যাহত চাহিদা মোকাবেলায় মৎস্য উৎপাদনে আমাদেরকে আরও এগিয়ে আসতে হবে। মুক্তিযোদ্ধারা যেভাবে দেশকে স্বাধীন করেছেন সেভাবে দেশীয় সম্পদকে জনকল্যাণে কাজে লাগিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। সোমবার সকালে নগরীর পশ্চিম সুবিধবাজারে পেয়াইন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্ট ফ্যাক্টরিতে মাছের খাবারের ভাসমান মেশিন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় মৎস্য উপপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও পিআইন এগ্রোর স্বত্বাধিকারী এম এ রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের এএটিপি প্রজেক্টের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মহসিন। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দিরাজ বর্মন ও সহকারী মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, ব্যবসায়ী রোটারিয়ান জিয়াউল হক, জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট ডক্টর শহীদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খুদেজা রহিম কলি সহ আরও অনেকে। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় আরও 17 জনের করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। ওই দিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজে স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়ে গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 17 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় 14 জন রোগী শনাক্ত হয়েছেন। আর সিলেট এএমজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই দিনে সিলেট বিভাগে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন রোগী করোনা ভাইরাসে জয় করে সুস্থ হয়ে উঠেছেন, যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায়, সোমবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 16,224 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 9,442 জন। এছাড়া সুনামগঞ্জে 2,052 জন, হবিগঞ্জে 1,992 জন ও মৌলভীবাজারে 1,938 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় 30 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 28 জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে 2 জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 15,397 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 278 জন। বিভিন্ন দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। সোমবার বিকেলে নগরীর সুরমা পয়েন্ট থেকে মিছিল শুরু করে ধূপা দিঘির পারস্থ ওসমানী শিশু উদ্যানের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ের বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদান, সাপ্তাহিক ছুটিসহ শ্রম আইনে বর্ণিত সকল সুযোগ সুবিধা প্রদান ও সরকার ঘোষিত গেজেট বাস্তবায়ন। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেটের জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমান আলী, শাহপরান থানা শাখার সভাপতি দুলাল মিয়া, তালতলা কাজিরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি জুয়েল মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ ভুইয়া, ট্রেড ইউনিয়নের যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, এনডিএফ এর সাধারণ সম্পাদক শাহিন আলম। সমাবেশ পরিচালনা করেন সম্মেলনের প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আনসার আলী। স্পেন, লেবানন ও বাহরাইনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মাধ্যমে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। স্পেন থেকে কবির আল মাহমুদ জানান, স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করা হয়। করোনা পরিস্থিতিতে স্বল্প পরিসরে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্ট অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আলম তাহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস.এম. মাসুদুর রহমান, স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি শাহাদুল শাহেদ, আল হুদা বাংলাদেশ মসজিদের খতিব নুরুল আলম, আঞ্জুমানে আল ইসলাম স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি স্পেনের সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, কমিটির নেতা আব্দুল কায়ুম মাসুক, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রচার সম্পাদক আবু বাক্কার, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন সিকদার, আলামিন আহমদ। 22 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের একটি শুধুমাত্র ঐতিহাসিক দিন নয়, আমি বিশ্বাস করি এটা বাঙালি জাতির আত্মপ্রকাশের এক মহাবিস্ফোরণ ছিল। আমরা স্বাধীনতার রক্তিম সকালে পৌঁছতে যে চেতনা সবচেয়ে বেশি কাজ করেছিল সে ছিল 52 ভাষা আন্দোলনের চেতনা। লেবানন থেকে মোহাম্মদ জুয়েল রানা জানান, যথাযথ মর্যাদায় লেবানস্থ বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রোববার দূতাবাসের ছাদে দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা অর্ধনির্মিত করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাদির রহমান। এরপর দূতাবাসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ দূতাবাস, লেবানন আওয়ামী লীগ, লেবানন বিএনপি সহ লেবাননের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সর্বশেষ রাষ্ট্রদূত এর সভাপতিত্বে দূতাবাসে হল রুমে দিবসটির উপর আলোচনা সভার আয়োজন করা হয়। বাহরাইন থেকে মোহাম্মদ স্বপন মজুমদার জানান, যথাযথ যোগ্য মর্যাদায় বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রোববার স্থানীয় সময় সকাল 9টায় মানামস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও লেবানন কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দিনব্যাপী চলে 21-এর আলোকচিত্র প্রদর্শনী। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।